হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা রক এবং তার বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো পৃথিবীর ভূত্বক সেটা বিভিন্ন উপাদানে তৈরি হয়েছে এবং এবং পদার্থ দিয়ে তৈরি। কিছু ভৌতিক গঠন আছে, কিছু রাসায়নিক গঠন আছে, সে কারণে শিলা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো শিলার যে শ্রেণীবিভাগ সেটা মূলত আমরা বলতে পারি শিলা তিন ধরনের হয়ে থাকে, তিনটে টাইপের শিলা হয়ে থাকে। কি কি? প্রথমত আগ্নেয় শিলা, ইগনুয়াস রক। দ্বিতীয়ত সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। এবং তৃতীয়ত মেটামরফিক বা রূপান্তরিত শিলা, ইগনুয়াস। আগ্নেয় শিলাকে আমরা প্রাথমিক শিলাও বলে থাকি, কারণ পৃথিবীর সৃষ্টির আদিকালে পৃথিবী উত্তপ্ত অবস্থায় ছিল, তরল অবস্থায় ছিল। সেখান থেকে তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল অবস্থা প্রাপ্ত হয়েছে। তো এইভাবে গলিত পদার্থ জমাট বেঁধে বাইরে শক্ত যে আবরণ তৈরি হলো প্রথম অবস্থায়, সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। তো এই আগ্নেয় শিলার সৃষ্টির কাজ কিন্তু বর্তমান সময়তে একেবারে বন্ধ হয়ে যায়নি। পৃথিবীর অভ্যন্তরে এবং ভূপৃষ্ঠেও আগ্নেয় শিলা কিন্তু এখনও তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আগ্নেয় শিলা এইভাবেই তৈরি হয়, গলিত পদার্থ থেকে। সেটা ভূ অভ্যন্তরেরই হোক বা প্রাচীন যে তৈরি হয়েছিল সেটা গলিত অবস্থা থেকেই তৈরি হয়েছিল। তো এখানে একটা শব্দ আসবে, ম্যাগমা। ম্যাগমা তো ভূগর্ভে বহু রকমের মৌলিক উপাদান একত্রে বায়বীয় পদার্থের সাথে মিলিত হয়ে পুরো অংশটাকে আমরা বলি ম্যাগমা। অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, এর সাথে ক্লোরিন, ফসফরাস, টাইটানিয়াম, এরকম কিছু উপাদান মিশ্রিত থাকে এবং কিছু দুষ্প্রাপ্য উপাদানও মিশ্রিত থাকে। এবং অত্যধিক তাপমাত্রাতে গলিত অবস্থায় এটা কিন্তু চলে আসে। তো মূলত তাপমাত্রা এবং ওপরের চাপ হ্রাস, চাপ যদি হ্রাস পায় তখনও কিন্তু চাপ হ্রাস পেলেও ম্যাগমা তৈরি হয়, কারণ চাপ কমে গেলে ব্যাসল্ট শিলাটা গলনাঙ্কে উপনীত হয়। তো এই ম্যাগমা বাইরে আসে, শীতল অবস্থা প্রাপ্ত হয় এবং ধীরে ধীরে আগ্নেয় শিলা কিন্তু তৈরি হয়। বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আগ্নেয় শিলার আমরা যদি শ্রেণী বিভাগ করি, ইন্ট্রুসিভ বা উদ্বেদী এবং এক্সট্রুসিভ বা নিঃসারী। উদ্বেদের মধ্যে দুটো টাইপ আছে, ইন্ট্রুসিভের মধ্যে দুটো টাইপ আছে। প্লুটোনিক এবং
উপপাতালিক বা হাইপাবেসেল। উদ্ভিদের মধ্যে পাতালিক আর উপপাতালিক। এক্সট্রুসিভের মধ্যে দুটো টাইপ আছে, এক্সপ্লোসিভ বা বিস্ফোরক এবং কোয়েট বা শান্ত। আগ্নেয়শিলার এই চারটে মূল শ্রেণীবিভাগ আছে। নিঃসারী মানে যেটা বাইরে বেরিয়ে আসে, এসে তৈরি হয়, ভূপৃষ্ঠের উপরে এসে তৈরি হয়, সেটা নিঃসারী। একটা হচ্ছে বিস্ফোরক, এক্সপ্লোসিভ। বিস্ফোরক অগ্নুৎপাতের ফলে হয়, একটা শান্ত অগ্নুৎপাতের ফলে, বিদার অগ্নুৎপাতের ফলে হয়। উদ্ভিদের মধ্যে দুটো টাইপ আছে, প্লুটোনিক, হাইপাবেসেল, পাতালিক, উপপাতালিক। পাতালিকটা হচ্ছে মাটির অনেকটা নিচে সঞ্চিত হয়ে তৈরি হয়, ঠান্ডা হয়। আর উপপাতালিকটা মাটির কাছাকাছি, কিছুটা নিচে অবশ্যই, কিন্তু কাছাকাছি তৈরি হয়। তো এটা একটা দিক, ক্লাসিফিকেশনের একটা দিক। এছাড়াও আরও বিভিন্ন ভিত্তিতে আমরা ভাগটা করতে পারি। সরি। তো কী সেই বেসিক জিনিসগুলো আছে? প্রথমত আমরা এই ইন্ট্রুসিভ, এক্সট্রুসিভ, প্লুটোনিক এইগুলো আমরা দেখব। তো পাতালিক শিলা আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদাহরণগুলো জানা, কারণ এইখান থেকে প্রশ্ন হয় পাতালিক কোনটা, উপপাতালিক কোনটা। তো পাতালিকের মধ্যে গ্রানাইট, সায়ানাইট, এটা গুরুত্বপূর্ণ। উপপাতালিকের মধ্যে ডলোরাইট, মাইক্রোগ্রানাইট, এই দুটো গুরুত্বপূর্ণ। আর এক্সট্রুসিভের মধ্যে এক্সপ্লোসিভ, ভলকানিক বম্ব, ভলকানিক ডাস্ট, এইগুলো। বড় আকারের গোলক হয়, এছাড়া কিছু হয় ভলকানিক ডাস্ট, আগ্নেয় ধুলা। দানাগুলো মিহি হয়, সূক্ষ্ম হয়। আর শান্ত যে অগ্নুৎপাত, শান্ত অগ্নুৎপাত ধীরে ধীরে ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে আসে, বেগ কম হয় এবং ধীরে ধীরে সেটা শান্ত হয়ে মূলত মালভূমি তৈরি করে। যাই হোক, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে গ্রানাইট, পাতালিক শিলা, ডলোরাইট, উপপাতালিক শিলা, এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। এটা হলো। এবার আরেকটা ভিত্তি আছে শ্রেণী বিভাগে, সেটা হচ্ছে কেলাসনের ভিত্তিতে আগ্নেয়শিলা। কেলাসনের ভিত্তিতে আমরা বিগত বছর দেখলেই দেখতে পাবো যে এইগুলো থেকে প্রশ্ন এসেছে। প্রথম হচ্ছে কি, একটা হচ্ছে ইউক্রিস্টালাইন আর একটা হচ্ছে ডাইক্রিস্টালাইন। ইউক্রিস্টালাইন আর একটা হচ্ছে ড্রাই ক্রিস্টালাইন। ইউক্রিস্টালাইন এবং ড্রাই ক্রিস্টালাইন। তো ইউক্রিস্টালাইনের ক্ষেত্রে কি হয়, সম্পূর্ণভাবে কেলাসিত শিলা, সেটাকে বলা হয় ইউক্রিস্টালাইন। সম্পূর্ণভাবে যেটা কেলাসিত হয় সেটাকে বলা হয় ইউক্রিস্টালাইন, আর যেটা আংশিকভাবে কেলাসিত হয় তাকে বলে ডাইক্রিস্টালাইন। তাহলে এই দুটো টাইপ হচ্ছে কেলাসনের ভিত্তিতে। আর হচ্ছে
গঠনকারী খনিজের ভিত্তিতে, এইটা থেকে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, গঠনকারী খনিজের ভিত্তিতে। ফেলসিক, মেফিক, মাঝারি অর্থাৎ ফেলসিক মেসিকের মাঝারি, আর হচ্ছে উচ্চ মাত্রায় মেফিক। ফেলসিক কাকে বলে? যেখানে যে আগ্নেয়শিলাতে অধিক পরিমাণে ফেলসপাত থাকে, ফেলসপার আর সিলিকা থাকে, অধিক পরিমাণে ফেলসপার থাকে, ফেলসপার থেকে ফেলসিক কথাটা এসেছে। ফেলসপার বেশি থাকে, যেমন যেমন হচ্ছে গ্রানাইট। গ্রানাইট। মেফিক কোনটা? এতে ম্যাগনেসিয়াম থাকে, লোহা থাকে, ম্যাগনেসিয়াম লোহা আধিক্য থাকে। মেফিক। যেমন হচ্ছে ব্যাসল্ট, ম্যাগনেসিয়াম থাকে বেশি, লোহা থাকে বেশি, তাকে বলা হচ্ছে মেফিক। হলো। আর ফেলসিক আর মেফিকের মাঝামাঝি থাকে কি? এটাকে বলা অ্যান্ডিসাইট জাতীয়, ঠিক আছে? অ্যান্ডিসাইট জাতীয়, যেমন হচ্ছে পেরিডোটাইট। পেরিডোটাইট। উচ্চমাত্রায় মেফিক, যেখানে লোহা ম্যাগনেসিয়ামের পরিমাণটা অনেক বেশি থাকে। মেফিকের থেকে উচ্চমাত্রায় মেফিক মানে যেখানে লোহা ম্যাগনেসিয়াম আরও বেশি থাকবে, সেটা হবে পেরিডোটাইট হতে পারে। পেরিডোটাইটের কোনো সময় মেফিকের অর্থাৎ লোহার মাত্রা বেশি হয়, পেরিডোটাইট এরকম হতে পারে। আর হয় কোমাডোটাইট। কোমাডোটাইট। তাহলে মূলত এই গ্রানাইট ব্যাসল্টের কোনটা কি সেটা জানতেই হবে। গ্রানাইট হচ্ছে ফেলসিক, কারণ ফেলসপার সিলিকা এগুলো বেশি থাকে গ্রানাইটে। ব্যাসল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম লোহা বেশি থাকে মেফিক, আর উচ্চমাত্রায় মেফিক থাকে কোমাডোটাইট পেরিডোটাইটে। পেরিডোটাইট মাঝামাঝিও হয়, ফেলসিক মেফিকের মাঝামাঝিও পেরিডোটাইট হয়, আর কোনো কোনো পেরিডোটাইট উচ্চমাত্রায় মেফিকও হয়। তাহলে এই চারটে আলাদা আলাদা শ্রেণীবিভাগ হয়। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ ভাগ আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিলিকা। অম্লশিলা বা অ্যাসিডিক বা সিলিসিক। সিলিসিক। ইন্টারমিডিয়েট। বেসিক। আরেকটা হচ্ছে অতি ক্ষারকীয়।
আলট্রা অ্যাসিড। এই চারটে অসম্ভব গুরুত্বপূর্ণ, এই চারটে। এটা থেকেও বিগত বছরে প্রশ্ন পাওয়া যাবে। যেসব শিলাতে সিলিকার পরিমাণ 66% বা তার বেশি, তাকে আমরা বলছি অম্ল শিলা, অ্যাসিডিক শিলা। এর রং হালকা হয়, আপেক্ষিক গুরুত্ব কম হয়, যেমন হচ্ছে গ্রানাইট। গ্রানাইট হচ্ছে অ্যাসিডিক। ইন্টারমিডিয়েট মধ্যবর্তী, সিলিকার পরিমাণ থাকে মোটামুটি 50 থেকে 66% মধ্যে। মধ্যবর্তী আগ্নেয় শিলা বলে, যেমন ডায়োরাইট। ডায়োরাইট, অ্যান্ডিসাইট। ক্ষারকীয় বেসিক, যেখানে সিলিকার পরিমাণ কম থাকে, ক্ষারকীয় অক্সাইড থাকে অনেকটা বেশি, 55 থেকে 60% হচ্ছে ক্ষারকীয় অক্সাইড থাকে। এটা মোটামুটি উল্টো হলো, এটা একটু মোটামুটি 49 থেকে 55% যেখানে ক্ষারকীয় অক্সাইড থাকে, সিলিকা অনেক কম থাকে, ক্ষারকীয় অক্সাইড বেশি থাকে, তাকে বলা হচ্ছে ক্ষারকীয় আগ্নেয় শিলা। যেমন হচ্ছে ব্যাসল্ট, যেমন হচ্ছে ডায়োরাইট, ডলোরাইট, গ্যাব্রো। ব্যাসল্ট আর গ্যাব্রো এই দুটো মনে রাখলেই হবে। আর যেটা সিলিকার পরিমাণ 45%-এর কম, সিলিকা, এবং 55%-এর বেশি হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, তাকে বলা হচ্ছে অতি ক্ষারকীয় শিলা। যেমন হচ্ছে পেরিডোটাইট। যেমন হচ্ছে পেরিডোটাইট। তাহলে অম্ল অ্যাসিডিক, যেখানে সিলিকা বেশি থাকবে সেটা হচ্ছে অ্যাসিডিক গ্রানাইট। যেখানে সিলিকা এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণটা মাঝামাঝি, তাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট। ক্ষারকীয় নয় আবার অ্যাসিডিকও নয়, ইন্টারমিডিয়েট, ডায়োরাইট, অ্যান্ডেসাইট। ক্ষারকীয় শিলা, যথেষ্ট পরিমাণ ক্ষারকীয় অক্সাইড আছে, 55 অর্থাৎ 50%-এর কাছাকাছি, 50%-এর বেশি ক্ষারকীয় অক্সাইড, ব্যাসল্ট। অতি ক্ষারকীয়, যেখানে অনেকটা পরিমাণে ক্ষারকীয় অক্সাইড আছে, 55%-এর বেশি, তাকে বলছে আলট্রা অ্যাসিড বা অতি ক্ষারকীয় শিলা। যেমন হচ্ছে পেরিডোটাইট। ঠিক আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিভাগ। আরেকটা ক্লাসিফিকেশন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রথন বা বুননের ভিত্তিতে। গ্রথন বা বুননের ভিত্তিতে। অর্থাৎ খনিজের, শিলার মধ্যে তো খনিজ থাকে, খনিজ দিয়েই শিলা তৈরি, তো সেই খনিজের আকৃতি বিভিন্ন হয়, সেটা বোঝা যায়। শিলার মধ্যেকার খনিজের বিন্যাস দেখে বোঝা যায়, যেটাকে আমরা বলছি গ্রথন, টেক্সচার। শিলার মধ্যেকার যে দানা খনিজ, সেইগুলোর আকার আকৃতি অনুযায়ী এই বিভাগটা করা হয়। তো গ্রানাইটয়েড, গ্রানাইটয়েড বা যেটাকে বলা হয় ফ্যানেরাইটিক। যেসব শিলার দানা খালি চোখে দেখা যায়, তাকে বলা হচ্ছে গ্রানাইটয়েড বা ফ্যানেরাইটিক। যত রকমের পাতালিক শিলা আছে, যেগুলো মাটির অনেক নিচে তৈরি হয়েছে, সেইগুলোকে বলা হচ্ছে গ্রানাইটয়েড বা ফ্যানেরাইটিক।
ঠিক আছে। পাতালিক, পাতালিক শিলা সমস্ত হচ্ছে গ্রানাইটয়েড বা ফ্যানেরাইটিক। 1 নম্বর। পেগমাটাইটিক, এটা গ্রানাইটের মতো বলে কে গ্রানাইটাইটয়েড বলা হচ্ছে বা ফ্যানেরাইটিক বলা হচ্ছে। পাতালিক শিলা সমস্ত, গ্রানাইট সহ অন্যান্য যে পাতালিক শিলা সেগুলো সবই হচ্ছে গ্রানাইটয়েড বা ফ্যানেরাইটিক। পেগমাটাইটিক, সায়ানাইট, ডায়োরাইট, এগুলো পেগমাটাইটিক, অর্থাৎ এর দানাটা স্থূল বা বড়। পাতালিকের ক্ষেত্রে অনেকটা বড়, খালি চোখে দেখা যাচ্ছে। পেগমাটাইটিকের ক্ষেত্রেও দানা বড়, ঠিক আছে। সায়ানাইট, এটা গুরুত্বপূর্ণ, সায়ানাইট। অ্যালফানিটিক, অতি সূক্ষ্ম গ্রথন। এটা অতি সূক্ষ্ম গ্রথন যুক্ত, অতি সূক্ষ্ম গ্রথন যুক্ত, তাকে বলা হচ্ছে অ্যালফানিটিক। যেমন হচ্ছে ব্যাসল্ট, ব্যাসল্ট। আরেকটা হচ্ছে গ্লাসি, এখানে কোনো কেলাস গঠনই হয় না, এটা আলাদা, কিন্তু অতি সূক্ষ্ম গঠন থাকে, অ্যালফানিটিক বলা হয়, ঠিক আছে। এই যে টার্মগুলো, এই টার্মগুলো থেকে প্রশ্ন হবে। অ্যালফানিটিক শিলার একটা উদাহরণ ব্যাসল্ট, ঠিক আছে। এছাড়া ফেলসাইট, এগুলো হচ্ছে অ্যালফানিটিক। তো এই টাইপগুলো একটু মনে রাখতে হবে। গ্লাসি হচ্ছে, এখানে কেলাস গঠনটাই দেখা যায় না, অবসিডিয়ান, পিচস্টোন এরকম ধরনের শিলা। আচ্ছা, আগ্নেয় শিলার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য দেখা যায়? আগ্নেয় শিলার কম বেশি বৈশিষ্ট্য আমরা জানি, অস্তরীভূত। আগ্নেয় শিলার কোনো স্তর নেই। আর কি আর কি বৈশিষ্ট্য দেখা যায় আগ্নেয় শিলাতে? আগ্নেয় শিলা হচ্ছে কেলাসিত, তাপ বিকিরণের মাধ্যমে শীতল ঘনীভূত হয়, স্ফটিক আকারে দানা বাঁধে, সেই জন্য কেলাসিত হয়। আর আগ্নেয় শিলার কি বৈশিষ্ট্য কিছু বলতে পারবেন? মনে পড়ছে কিছু এই মুহূর্তে? জীবাশ্ম থাকে না, আগ্নেয় শিলা জীবাশ্মবিহীন হয়। আগ্নেয় শিলা অপ্রবেশ্য হয়, ফাঁপা হয় না, ছিদ্র থাকে না, সুদৃঢ় হয়। আগ্নেয় শিলা অনেক বেশি সুদৃঢ় হয়, যথেষ্ট ক্ষয় প্রতিরোধী হয় আগ্নেয় শিলা। এবং অবশ্যই এটা প্রাচীনত্ব, যথেষ্ট প্রাচীন শিলা। আদি শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, প্রথম তৈরি হয়েছিল বলে। তো এইগুলো হচ্ছে আমরা বলতে পারি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসব সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। পাললিক শিলা বিষয়টা আমরা জানি যে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা যখন ক্ষয়ীভূত হয়, পলি আকারে সঞ্চয় হয় এবং সেখানে চাপের প্রভাবে
সেটা ধীরে ধীরে শিলাতে পরিণত হয়, সংকোচন হয়, সেখানে শিলাতে পরিণত হয়। কিছু ক্ষেত্রে রাসায়নিক প্রক্রিয়া কাজ করে, তার ফলেও পাললিক শিলা হতে পারে। চাপের প্রভাবে হয়, রাসায়নিক প্রক্রিয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে তাপের প্রভাবেও পাললিক শিলা তৈরি হতে পারে। এবং এই সেডিমেন্ট থেকে আমরা কিন্তু প্যালিও জিওগ্রাফি বা পুরা ভূগোল, পুরা জলবায়ু সম্পর্কে অনেক তথ্য পাই। কারণ পাললিক শিলাতে স্তর দেখতে পাওয়া যায়, সেই স্তরের মধ্যে জীবাশ্ম থাকে। যে পিরিয়ডে, যে সময়ে সেই জীবাশ্মটা তৈরি হয়েছিল, সেই সময় সেই জীবাশ্মটা আমরা কিন্তু খুঁজে বের করলে কোন সময় সেটা তৈরি হয়েছে সেটা জানতে পারি। ভূতাত্ত্বিক ইতিহাস জানার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাললিক শিলার জীবাশ্ম। যাই হোক, বিভিন্নভাবে পাললিক শিলার গুরুত্ব রয়েছে অনেক বেশি। পাললিক শিলার মধ্যে বিভিন্ন খনিজ পাওয়া যায়, সেটা আমরা জানি। তো পাললিক শিলাকে আমরা যখন শ্রেণী বিভাগ করব, ক্লাসিফাই করব, তখন আমরা কিন্তু বিভিন্ন টাইপ পাব। বিভিন্ন টাইপ পাব। একটা হচ্ছে যান্ত্রিক উপায়ে গঠিত, একটা হচ্ছে রাসায়নিক উপায়ে গঠিত, আর একটা হচ্ছে জৈবিক উপায়ে গঠিত। তো গঠনের উপর ভিত্তি করে পাললিক শিলাকে এই তিনটে ভাগে ভাগ করা যায়: যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক। তো যান্ত্রিক উপায়ে গঠিত, যেটা মেকানিক্যালি যে পাললিক শিলা তৈরি হয়, নদী, বায়ু, হিমবাহ যান্ত্রিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পরিবাহিত হয়, কোনো স্থানে পলি সঞ্চিত হওয়ার পর সেটা জমাট বেঁধে যে শিলা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে যান্ত্রিক পাললিক শিলা। ঠিক আছে, তো এখানে কি কি টাইপ হয় যান্ত্রিক পাললিক শিলার মধ্যে? একটা হচ্ছে নুড়িময়, এটা হচ্ছে নুড়িময় বা রিডাসিয়াস। নুড়ি, কাঁকর, বড় আকৃতি পদার্থের পরিমাণ এত বেশি থাকে যে এটাকে নুড়িময় পাললিক শিলা বলছে। যেমন হচ্ছে কংগ্লোমারেট। কংগ্লোমারেটের ভালো উদাহরণ, নুড়ির মতো পরিমাণটা বেশি থাকে বলে এটাকে বলা হচ্ছে নুড়িময় পাললিক শিলা। আর হচ্ছে বালুকাময়। এরিনাসিয়াস। যেসব শিলার মধ্যে বালুকণা, কাঁকরের পরিমাণ বেশি থাকে তাকে বলা হচ্ছে বালুকাময় শিলা। যেমন বেলে পাথর, এটা কংগ্লোমারেট হলো, এটা বেলে পাথর। কর্দম, আর্গিলেসিয়াস। কর্দম সূক্ষ্ম ধূলিকণা, পলি জমাট বেঁধে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কর্দম শিলা। যেমন কাদা পাথর, যেমন শেল। ঠিক আছে, তো নুড়িময়টার টেক্সচারের ক্ষেত্রে আমরা দেখব অনেক বড় বড় দানা থাকছে নুড়ি। বালুকময়ের ক্ষেত্রে দানাটা একটু ছোট, কর্দমের ক্ষেত্রে দানা পরিমাণ আরও সূক্ষ্ম দানা, তাহলে কর্দম। কাদা পাথর, শেল কর্দম শিলার উদাহরণ। তো এই শিলা থেকে উদাহরণের ভিত্তিতে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। তো কোনটা কোন ধরনের শিলা সেইগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, রাসায়নিক উপায়ে গঠিতর মধ্যে আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাষ্পীভবনজনিত, আর একটা হচ্ছে অবাষ্পীভবনজনিত। এই দুটো আমরা ভাগ করতে পারি।
বাষ্পীভবন, আর একটা হচ্ছে অবাষ্পীভবন। বাষ্পীভবনের ক্ষেত্রে কি হয়, জলে দ্রবীভূত বিভিন্ন উপাদান বাষ্পীভূত হয়ে যাওয়ার পর অবক্ষেপগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা তৈরি করে তাকে বলা হয় বাষ্পীভবনজনিত শিলা। অর্থাৎ অবক্ষেপ যতগুলো যত রকমের পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে শুকিয়ে গেলে, যেমন হচ্ছে ক্লোরাইড জাতীয়, সালফেট জাতীয়, কার্বনেট জাতীয়, হ্রদ, সাগর যখন শুকিয়ে যায় লবণের নানা রকম অবক্ষেপ আমরা দেখতে পাই। এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গাতে লবণের খনি তৈরি হয়ে যায় জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে। তো ক্লোরাইড, সালফেট এবং কার্বনেট, এটা একটা টাইপ হলো। আরেকটা হচ্ছে বোরেট, আরেকটা হচ্ছে বোরেট। সেটা কি, আগ্নেয়গিরির কাছে উষ্ণ প্রস্রবণের জল যখন বাষ্পীভবনের ফলে শুকিয়ে যায় তখন বোরেট জাতীয় শিলা তৈরি হয়, যেমন বোরাক্স। একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে বোরেট। উষ্ণ প্রস্রবণের জল বাষ্পীভূত হয়ে গেলে যেটা হয় সেটা। আর একটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট। যখন মরুপ্রায় অঞ্চলের হ্রদ বা মরু অঞ্চলের হ্রদ জলাশয় শুকিয়ে যায়, নাইট্রেট জাতীয় পদার্থ সেটা যখন অবক্ষিপ্ত হয় তাকে বলা হয় নাইট্রেট জাতীয় শিলা। সোডা নাইটার, সোডা নাইটার এরকম ধরনের শিলা। অবাষ্পীভবনজনিতর মধ্যে তিনটে টাইপ আছে। একটা হচ্ছে সিলিকাজাত, আরেকটা হচ্ছে লৌহজাত, আরেকটা হচ্ছে চুনজাত। সিলিকাজাত পদার্থ যখন সঞ্চিত হয়ে যায় পাললিক শিলার মধ্যে তখন তাকে সিলিকাজাত রাসায়নিক উপায়ে তৈরি পাললিক শিলা বলা হয়। লৌহজাতর মধ্যে লৌহজাত যে পদার্থ সেগুলো যখন পাললিক শিলার মধ্যে মিশ্রিত হয়ে যায়, ল্যাটেরাইট, সিডেরাইট, লিমোনাইট, এগুলো সব লৌহ জাতীয়। চুনজাতীয়, চুনজাত পদার্থ দিয়ে তৈরি পাললিক শিলা, চুনজাত যে পদার্থ সেইগুলো দিয়ে তৈরি যে পাললিক শিলা, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, এটা আমরা জানি ড্রিপস্টোন জাতীয় গুহার মধ্যে তৈরি হয়, চুনজাত। তো এটা কিন্তু বাষ্পীভবনের কারণে হয়নি, ঠিক আছে, কিন্তু রাসায়নিক উপায়ে হয়েছে। আমরা জানি কাস্ট অঞ্চলের রাসায়নিক উপায়ে হয় এই পাললিক শিলাটা, তো সেটা হচ্ছে চুনজাত। তাহলে সিলিকাজাত, লৌহজাত আর চুনজাত, এই তিনটে টাইপের অবাষ্পীভবনজনিত রাসায়নিক উপায়ে তৈরি পাললিক শিলা তৈরি হয়। আর হচ্ছে জৈবিক উপায়ে তৈরি পাললিক শিলার মধ্যে আবার তিনটে টাইপ আছে। একটা হচ্ছে অঙ্গারময়, আর একটা হচ্ছে চুনময়, আর একটা সিলিকাময়। অঙ্গারময় বিভিন্ন উদ্ভিদের দেহাবশেষ থেকে যে শিলা তৈরি হয় তাকে বলা হচ্ছে অঙ্গারময় শিলা। যুগ যুগ ধরে গাছপালা মাটির নিচে চাপা থাকার কারণে কয়লাতে পরিণত হচ্ছে, অঙ্গার অর্থাৎ কার্বন, যার মধ্যে কার্বন প্রচুর পরিমাণে রয়েছে সেইটা। চুনময়,
বিভিন্ন প্রাণীর দেহাবশেষ, যেখানে প্রাণীর খোলস, প্রাণীর হাড় স্তূপাকারে জমাট বেঁধে যে শিলা তৈরি করে তাকে বলা হয় চুনময় শিলা। সাগরের তলদেশে বিভিন্ন প্রকার প্রাণী দেহ, শামুক, ঝিনুক, প্রবাল, কীট, প্লাঙ্কটন, এই সমস্ত খোলস থেকে খোলস জমাট বেঁধে চুনা পাথরের যে চুনময় শিলা তৈরি করে তাকে বলা হচ্ছে ক্যালক্যারিয়াস রক বা চুনময় পাললিক শিলা। চুন জাতীয় যে পদার্থ, হাড়, খোলস, এইগুলো সঞ্চিত হয়ে একত্রিত হয়ে তৈরি হচ্ছে চুনময় জৈবিক পাললিক শিলা। সিলিকাময়, স্পঞ্জ, রেডিওলারিয়ান জীবের যে দেহাবশেষ তাকে সেখান থেকে তৈরি শিলাকে সিলিকাময় বলা, কারণ এর বাইরের আবরণে সিলিকার পরিমাণ অনেক বেশি থাকে, তার দেহাবশেষের মধ্যে সিলিকার পরিমাণ অনেক বেশি থাকে। তো সেটা থেকে সেটা জমাট বেঁধে সিলিকাময় পাললিক শিলা তৈরি হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইপগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা যে উদাহরণ আছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা একটা টাইপ হলো। এছাড়া এই পললের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা অনুযায়ী আর একটা টাইপ ভাগ করা হয়। একটা হচ্ছে সংঘাত শিলা, একটা হচ্ছে সংঘাত শিলা, আর একটা হচ্ছে অসংঘাত শিলা। সংঘাতের ফলে যে শিলা তৈরি হয়, আদি শিলা থেকে মাতৃশিলা থেকে সংঘাতের ফলে যেটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সংঘাত শিলা। সংঘাতের ফলে যেটা তৈরি হচ্ছে, সংঘর্ষের ফলে যেটা তৈরি হচ্ছে, পূর্বস্থ শিলা আগেকার শিলা ভেঙে ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি হলো সংঘাত শিলা। এটা একটা টাইপ সংঘাত শিলার মধ্যে। সংঘাত শিলা একটা টাইপ। আর একটা হচ্ছে পাইরোক্লাস্ট পলল, পাইরোক্লাস্ট সেডিমেন্ট। অগ্নুৎপাতের ফলে যে শিলাখণ্ড সেটাকে আমরা জানি পাইরোক্লাস্ট বলে। আগ্নেয়গিরির চারপাশে সেটা জমা হয়, যেহেতু পরস্পরের আঘাতে এগুলো খণ্ড খণ্ড হয়ে যায় এবং তারপরে যে পলি তৈরি হয় খণ্ডিত হয়ে তাকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট পলল, পাইরোক্লাস্ট সেডিমেন্ট। টাফ, ব্রেক্সিয়া এর উদাহরণ। সংঘাত শিলা। অসংঘাত শিলার মধ্যে জৈব পদার্থ দ্বারা তৈরি পাললিক শিলা আছে, আর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া তৈরি। বিভিন্ন প্রাণীর দেহাবশেষ থেকে যে শিলা তৈরি হচ্ছে তাকে বলা জৈব পদার্থ তৈরি পাললিক শিলা। রাসায়নিক প্রক্রিয়া গঠিত পাললিক শিলা হচ্ছে কি ডলোমাইট, জিপসাম, সৈন্ধব লবণ, এইগুলো রাসায়নিক প্রক্রিয়াতে তৈরি হচ্ছে যেগুলো। এটা একটা। তো এরকমভাবে বিভিন্ন ক্লাসিফিকেশান, বিভিন্ন শ্রেণীবিভাগ আমরা পাললিক শিলার ক্ষেত্রে করতে পারি। ঠিক আছে, এটা হলো। এছাড়া গঠনগত দিক থেকে আর একটা শ্রেণীবিভাগ আমরা করতে পারি, সিলিক্লাস্টিক। সিলিকা খনিজ দিয়ে তৈরি পাললিক শিলা, সেটাকে বলা হয় সিলিক্লাস্টিক। সিলিক্লাস্টিক। কার্বনেট, সিলিটেট, আর্গোনাইট, ডোনাইট এগুলো দিয়ে তৈরি। বাষ্পীভূত, জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পর খনিজ উপাদানগুলো দিয়ে তৈরি বাষ্পীভূত পাললিক শিলা। জৈব সমৃদ্ধ, 3% বেশি জৈব কার্বন থাকে, জৈব সমৃদ্ধ পাললিক শিলা বলে।
সিলিসিয়াস। প্রায় পুরোটাই সিলিকা দিয়ে তৈরি, তাকে বলা হয় সিলিসিয়াস পাললিক শিলা। তো এরকমভাবে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানগুলোর নামানুসারে এই শিলাটা এরকমভাবে আমরা বলতে পারি। পাললিক শিলার কী বৈশিষ্ট্য থাকে? পাললিক শিলার স্তর দেখতে পাওয়া যায়, লেয়ার দেখতে পাওয়া যায়, জীবাশ্ম থাকে, কেলাসিত হয় না, ওয়েব মার্ক থাকে, কোমল হয়, সফট হয় অন্যান্য শিলার থেকে বেশি, প্রবেশ্যতা থাকে, ছিদ্র থাকে। এইগুলো হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। আর হচ্ছে এছাড়া রূপান্তরিত শিলা রয়েছে। রূপান্তরিত শিলা বিভিন্নভাবে হয়, বিভিন্নভাবে তৈরি হয়, এর বিভিন্ন কারণে রূপান্তর ঘটে। তো এই অংশটা এবং আরও যে অন্যান্য এই শিলার অধ্যায় যেগুলো বিষয় রয়েছে সেটা আমরা আগামীকাল করব। আজকে ক্লাস থেকে কিছু প্রশ্ন করার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।